ভাইজাগ বাঙালি সাধ্যের মধ্যে এক অপূর্ব সমুদ্র সৈকত। হাওয়া বদলের জন্য একসময় বাঙালির বড় প্রিয় জায়গা ছিল ওয়ালটেয়ার। আর সেই ওয়ালটেয়ার বা বিশাখাপত্তনম বা ভাইজাগ আমরা সবাই ঘুরতে যাচ্ছি। আমি ভাইজাগ, আরাকু এবং হায়দ্রাবাদ ভ্রমণ করেছিলাম। আর সেই ভ্রমণে অনেকগুলো পর্ব আমি এনেছিলাম। এরপর আমি অবশ্য ব্যাঙ্গালোর চলে যাই এবং সেই ব্যাঙ্গালোর ভ্রমণেও অনেকগুলো পর্ব এনেছিলাম। এবার আমার একটা পর্বে আমি ভাইজাগ এবং আরাকু কী করে যাবেন তার বিস্তারিত ভ্রমণ বৃত্তান্ত আমি জানিয়েছিলাম। ভ্রমণ গাইড বলতে পারেন। যারা দেখেননি সেই ব্লগটা অবশ্যই দেখে নেবেন, আমি ডেসক্রিপশন বক্সে লিঙ্কটা দিয়ে দিলাম। এছাড়াও ভাইজাগ ভ্রমণে প্রথম দিন আমি সেটারও একটা ব্লগ এনেছিলাম, আপনারা যারা দেখেননি দেখে নেবেন। এখন এই প্রসঙ্গে জানিয়ে রাখি, আমি ব্যস্ত হয়ে যাওয়ার জন্য সেকেন্ড পর্বটা আনতে পারিনি। তো অনেকেই অনুরোধ করেছেন যে সেকেন্ড পর্ব বা ভাইজাগ ভ্রমণের দ্বিতীয় দিন সেইটা একটু ব্লগটা আনার জন্য, তাই আমি আজ এই ব্লগ আপনাদের সামনে আনলাম। দেখতে থাকুন টিকেসি টেক্স, লাইক করুন, শেয়ার করুন এবং অবশ্যই একটু সাবস্ক্রাইব করে দেবেন। আর বোরা কেভ সহ আরাকুর অন্যান্য জায়গা দেখার জন্য একটা দিন লাগবে, তার একটা ব্লগ এনেছি, দেখে নেবেন যারা দেখেননি। শুরু করছি 2 রাত 3 দিনের ভাইজাগ ভ্রমণের দ্বিতীয় দিনের কথা। ভাইজাগের লোকাল সাইট সিইং ভ্রমণে আজ আমার দ্বিতীয় দিন। আরকে পিস থেকে একটা গাড়ি নিয়ে বেরিয়ে পড়েছি। আপনারা ভ্রমণের জন্য গাড়িও নিতে পারেন বা অটোও নিতে পারেন। সারাদিন 3200 টাকা গাড়ি নিচ্ছে, আর অটো ওই রকমই নেবে, হয়তো 2500 টাকার মধ্যে। প্রথম গন্তব্য সীমাচলম টেম্পল, বিষ্ণু মন্দির। আমরা এখন আছি আরকে বিচে। এই হচ্ছে আরকে বিচ, সমুদ্রের ধারে। এই আরকে বিচ থেকে আমাদের যেতে হবে এই দিকে, অর্থাৎ অনেকটা ওয়েস্টের দিকে, নর্থ ওয়েস্ট বলতে পারি। এটাকে আমরা সীমাচলম টেম্পল বললো, এটা বললো অ্যাকচুয়ালি নাম হচ্ছে শ্রী বরাহলক্ষ্মী নরসিংহম স্বামী টেম্পল। ডিস্টেন্স আরকে বিচ থেকে 16.5 কিলোমিটার। আপনি যদি ভোরবেলা বিশাখাপত্তনমে আসেন, যেমন আমি এসেছিলাম করমণ্ডল এক্সপ্রেস ধরে, তাহলে সেই দিনে এই প্রোগ্রামটা করতে পারেন। নরসিংহ স্বামী মন্দির একটা অন্যতম বিষ্ণু মন্দির। 22টা যে আমাদের দেশের নরসিংহ মন্দির আছে, এটা তার মধ্যে একটা। দর্শনের জন্য 100 এবং 300 টাকার লাইন আছে। তবে আমি বলবো 100 টাকা লাইনেই দাঁড়ান, ভিড় বেশি থাকে না। ট্রিনিটি পার্ক সমুদ্রের ধারে একটা বিচ বলতে পারি, কিন্তু সমুদ্রের ধারে কি সুন্দর গাছ দেখুন, আমাদের দীঘাপুরীর মতন নয়। এখন এলাম ট্রিনিটি পার্ক। এটা ট্রিনিটি পার্কের গেট। বোধহয় কোনো কারণে সংস্কার হচ্ছে বা নতুন লাগাচ্ছে, বলতে পারবো না, লাগানো হচ্ছে। আমরা রাস্তায় দেখলাম, দেখেছিলাম লাগানো হয়ে গেছে। এটা একটা আস্ত জাহাজ বাংলায় এসে, তো কোনো কারণে ঝড়ে ভেসে এদিকে চলে এসেছিলো, গিয়ে এই তীরে আটকে পড়েছিল। তো বাংলাদেশ সরকার এটাকে ফেরত নিয়ে যায়নি, হয়তো খরচা বেশি হয় বলে। তো এটাই এখন একটা দ্রষ্টব্য হয়ে গেছে যারা এখানে পর্যটক আসেন তাদের ক্ষেত্রে। আমরাও দেখছি, আর দূরে ওই সুন্দর সমুদ্র, আর এই দেখুন ধনুকের মতন বেঁকে গেছে সমুদ্র তীর। এক কথায় অপূর্ব বললে কম বলা হয় ভাইজাগের এই দৃশ্য। আর দেখছেন সাইডে সুন্দর গাছ, আমরা তো এরকম সমুদ্র তীরে এরকম গাছ দেখতে পাই না, সত্যি উপভোগ্য। আর সমুদ্রের ওই পারে ওই যে পাহাড়, আমরা যারা দীঘাপুরী সমুদ্র দেখে অভ্যস্ত, আমরা এরকম গাছ, এরকম পাহাড় দেখতে পাই না। এটাই ভাইজাগের বিশেষত্ব। আর এই যে জলের রং, সব দিক দিয়েই অনবদ্য ভাইজাগ। যারা দেখেননি একবার ঘুরে যাবেন। আর এটা হচ্ছে ট্রিনিটি বিচ, এই যে ট্রিনিটি পার্ক। চলেছি থোটলাকোন্ডা। ট্রিনিটি পার্ক দেখা হলো, আমাদের পরের গন্তব্য হচ্ছে থোটলাকোন্ডা। এই যে গাড়িতে চলেছি তার দুদিকের সিনারি সত্যি অপূর্ব। আর এই বাঁদিকে পাহাড়ের পরে বিষ্ণু মন্দির, এটা বিখ্যাত। আমি ঢুকলাম না, আপনারা পারলে দেখে নেবেন। এই যে আরকে বিচ, যেখানে বেশিরভাগ লোক থাকে, আমি আরকে বিচেই আছি। ওখান থেকে এটা ডিস্টেন্স 15 কিলোমিটার মাত্র।
থোতলাকোন্ডা ঢোকার গেট, এই গেটটা আমরা এই ক্রস করছি। এটা একটা বৌদ্ধিস্ট মনস্টারি বলতে পারেন, বৌদ্ধ স্তূপ, যেটা আমরা অভ্যস্ত বৌদ্ধ স্তূপ পড়েছি ইতিহাসে, সেই বৌদ্ধ স্তূপ দেখতে পাবো। আর দুপাশের এই যে সৌন্দর্য, এসে গেলাম থোতলাকোন্ডা। এখানে অনেকগুলোই এরকম স্তূপ বা বৌদ্ধ স্তূপ আছে। এই বুদ্ধিস্ট মনস্টারিটা খ্রিস্টের জন্মের 200 বছর আগে মোটামুটি তৈরি হয়েছিল, মানে খ্রিস্টের জন্মের 200 বছর আগে থেকে খ্রিস্টের জন্মের 200 বছর পর এই সময়কার মধ্যেই এটা তৈরি হয়েছিল বলে মনে করা হয়। সাঁচি সারনাথের মতন এখানেও এই বুদ্ধিস্টরা থাকতেন, তাদের জনপদ ছিল, এবং বুদ্ধের এখানে পায়েরও একটা ছাপ আছে, একটা বড় জলের ট্যাঙ্ক আছে, মানে জনপদ ছিল এখানে, এবং প্রায় 100 মঙ্ক বা বুদ্ধিস্ট এখানে থাকতেন একসময়। এইসব প্রাচীন নিদর্শন, এককালে বুদ্ধিস্টের জনপদ ছিল, আজ প্রায় ধ্বংসের মুখে। তবে আর্কিওলজিক্যাল সার্ভে অফ অন্ধ্রপ্রদেশ গভর্নমেন্ট এটা এখন রক্ষণাবেক্ষণ করে। 2014 সালের ঝড়েতে এটা খুব ক্ষতিগ্রস্ত হয়েছিল, তারপরে 2016 থেকে 21 এই বছরের মধ্যে অন্ধ্রপ্রদেশ গভর্নমেন্ট এটা সংস্কার করে। এটা হচ্ছে থোতলাকোন্ডা বিচ। এই যে আমরা যে বৌদ্ধ স্তূপগুলো দেখলাম তার বাঁদিকে নিচে নামলে এই সমুদ্রের সৈকত পার, এটা থোতলাকোন্ডা যেহেতু জায়গা, কাজেই থোতলাকোন্ডা বিচ। এ প্রসঙ্গে বলে রাখি যে আগের যে এখানে যে বিচটা দেখালাম বা এই বিচ, এখানে কোথাও কিন্তু স্নানের অনুমতি নেই, বাথিং ইজ প্রহিবিটেড। আর এই দেখুন দূরে দূরে প্রচুর ফিশিং বোট, প্রচুর ফিশিং বোট দেখা যাচ্ছে। ভাইজাকের এই অপূর্ব সমুদ্র সৈকত দেখতে দেখতে আমরা চললাম আমাদের পরবর্তী গন্তব্যে। থোতলাকোন্ডা বিচ দেখা হলো, এবার আমরা যাচ্ছি ভীমলি বিচ। আমরা পর্যটকরা যারা বাইরে থেকে আসি সবাই বলি ভীমলি বিচ, আসলে জায়গাটার নাম ভীমলিপত্তনম। ভীমলি মানে অ্যাকচুয়ালি মৎস্যজীবী, মানে এখানে যারা মৎস্যজীবী তারাই এখানকার এককালে গ্রাম ছিল, এখনও আছে, তার মৎস্যজীবীর এখানেই থাকেন, তো তাদের নিয়ে গড়ে উঠেছে ভীমলিপত্তনম বা ভীমলি বিচ। চলুন এগোতে থাকি। চলেছি সমুদ্রের ধার দিয়ে, ফাঁকা রাস্তা, মানে মেরিন ড্রাইভ, পুরীর অনেকটা, পুরীর মেরিন ড্রাইভের মতনই। আর ওদিকে সমুদ্র, সুন্দর শান্ত সমুদ্র। ভীমলি বিচ এটা একসময় ফিশারম্যান যারা, তাদের ফিশারম্যানদের ভিলেজ ছিল, অর্থাৎ যারা মাছ ধরত। আর খুব নিরিবিলি একটা বিচ, এখানে বেশি লোক আসে না। সমুদ্র এখানে প্রায় উন্মুক্ত বলতে গেলে, প্রাকৃতিক শোভা খুবই ভালো, খুবই ভালো প্রাকৃতিক শোভা। দেখুন সমুদ্র, ওই দূরে গিয়ে জল বালুকা রাশি দিয়ে বালুর বেলায় এসে আঘাত করছে, মনে হচ্ছে না কেউ সাঁতার দিয়ে দিয়ে কিছু মৎস্যকন্যা উঠছে। এই যে এরা মনে হচ্ছে সাঁতার কাটছে, এই ঢেউগুলো মনে হচ্ছে কেন কিছু মৎস্যকন্যা সাঁতার কাটছে। আর ওই যে মৎস্যকন্যা, এই মৎস্যকন্যা ভীমলি, এই যে ভীমলি নামটা হয়েছে, এই ভীমলি মানে মৎস্যজীবী যারা, তাদের জায়গা, এবং সেই কারণেই এই বিচটার নাম মৎস্যকন্যা বিচ। ভীমলি বিচে আনন্দ নিতে, তার সঙ্গে আপনাদের সঙ্গে শেয়ার করছি এই ভীমলি বিচ। এই মূর্তিটা ভেঙে গেছে, আগে নিশ্চয়ই এখানে অন্য একটা মূর্তি ছিল, তার ভগ্ন অংশটা এর ওপরের অংশ যেটা ভাঙা সেটা ওইদিকে রাখা আছে। এই যে সেটা আবার ভেঙে যাওয়ার পর
এইখানে বসিয়ে দেওয়া হয়েছে। এই হচ্ছে পুরনো মৎস্যকন্যা, বেচারি এখানে বসে আছে, আর একে রিপ্লেস করা হয়েছে এই বড় মূর্তি দিয়ে। ভিমলি বিচের এই অপার সৌন্দর্য দেখতে দেখতে শেষ করলাম ভিমলি বিচ দেখা। এলাম ন্যাচারাল আর্টসে। জলের সঙ্গে পাথরের ঠোকাঠুকি চলছে। জল পাথরে আঘাত করে এবং আমরা জানি জলের সেই শক্তি। জল পাথরকে আঘাত করে করে পাথরকে অনেকটাই ক্ষইয়ে দেয়। আমরা সেই জলের শক্তি দেখব কিভাবে পাথরকে ক্ষইয়ে দিচ্ছে। পাথর ক্ষয়ে গেছে জল লেগে লেগে। এই রুক্ষ পাথর পুরো দেখুন ধার হয়ে গেছে, পুরো এখানে ক্ষয়ে ক্ষয়ে, এখানে জল জমেছে, এরকমভাবে ক্ষয়ে ক্ষয়ে ধার হয়ে গেছে। আর এই হচ্ছে আমি বলতে পারি ন্যাচারাল আর্টস। দেখুন কিভাবে গোটা পাথর ক্ষয়ে তলায়, এই তলায় একটা ফাঁক হয়ে গেছে, যেটা দিয়ে জল গলে চলে আসছে এবং আস্তে আস্তে এই যে ক্ষয়ে যাবে এ বিষয়ে কোনো সন্দেহই নেই। এই যে ক্ষয়ে গেছে, এটা পুরো অর্ধেক আলাদাই হয়ে গেছে। ন্যাচারাল আর্টস দেখা শেষ হলো, এবার পরের গন্তব্য। ন্যাচারাল আর্টস বিচ দেখলাম, এবার যাচ্ছি ঋষিকুণ্ডা বিচের উদ্দেশ্যে। ঋষিকুণ্ডা বিচের যাওয়ার আগে, যেহেতু এখন প্রায় 2:30 হয়ে গেছে, একটু লাঞ্চ করতে হবে, তো আমরা একটু লাঞ্চ করে নেব, তারপর ঋষিকুণ্ডা বিচ। বাঙালির তো বদ অভ্যাস খালি মাছ ভাত খাবো, তো বাইরে গেলেও আমরা ওই মাছ ভাতের সন্ধান করি। তো সেরকম একটা হোটেল আছে সামনেই, খবর পেলাম, যাচ্ছি সেদিকে। আপনাদের জানিয়ে রাখি যে এই যে বিশাখাপত্তনমের সাইট সিইং করছেন, এখানে অনেক অনেক বিচ আছে। তো এরকম একটা বিচ হচ্ছে সাগরনগর বিচ, আর এই সাগরনগর বিচের উল্টো দিকে রয়েছে একটি বাঙালি হোটেল। অর্ডার দিয়ে দিলাম মাছ ভাত। খাওয়ার পর কথা হচ্ছিল হোটেল মালিকের সঙ্গে। ও অনেক দিন ধরেই এখানে আছে, মেদিনীপুরের লোক, বহুদিন ধরে, প্রায় 8 বছর বলল এই হোটেল চালাচ্ছে। এবং বাঙালির যে পছন্দ, পোস্ত, মাছ ভাত, এইসবই ও রান্না করে। ঋষিকুণ্ডা বিচ যাওয়ার আগে সাগরনগর বিচের উল্টো দিকে হচ্ছে এই হোটেল সন্ধ্যা। ভালোই খাবার। আর একটা কথা এই প্রসঙ্গে আপনাদের বলে রাখি, আমরা তো সকলেই প্রায় RK বিচের কাছেই থাকি, কিন্তু এই যে সাগরনগর বিচ বা ঋষিকুণ্ডা বিচ এর গায়ে বা ওদিকে ভিমলি বিচ, এইসব গায়ে কিন্তু প্রচুর রিসর্ট আছে, ওখানে আপনারা নিরিবিলিতে থাকতে পারেন। এসে গেলাম ঋষিকুণ্ডা বিচ। অনেকেই জানেন যে এই বিচে স্নান করাটা যায়, তো আমরা সেই বিচে এসেছি এখন। ঘিরে রেখেছে বিচটাকে, মানে এইখানে কেউ যদি থাকে, আমি চলে এলাম সেফ জোনে। এইটা হচ্ছে সেফ জোন, মানে এইখানে বিচের পজিশনটা, ঢালটা এমন এই জায়গাটায় যে কোনো রকম ঢেউ যদি বেড়ে যায়, এই জায়গাটা থাকলে সুরক্ষিত থাকবে। সবাই স্নান করছে, মানে আমাদের দীঘাপুরি ফিলস আনার জন্যে এই বিচ সত্যি সুন্দর বিচ, সোনালি বালি। এখানে আমাদের দীঘাপুরি স্টাইলেই, দীঘাপুরির যেমন বিচ, সুন্দর বিচ, সোনালি বালু বনায় ভর্তি, আর দূরে পর্বত।
দূরে ওই স্পিড বোটগুলো রয়েছে, যারা স্পিড বোট চাপতে চান স্পিড বোট চাপতে পারেন। দূরে অনেকগুলো স্পিড বোট রাখা আছে, অনেকেই ওখানে বোটিং করবার জন্য গেছেন। প্রচণ্ড হাওয়া দিচ্ছে, হাওয়ার আওয়াজ শোনা যাচ্ছে, প্রচণ্ড হাওয়া দিচ্ছে। মানে পরিবেশ সত্যি খুব মনোমুগ্ধকর, মনোরম। কারণ কি, ঠান্ডা হাওয়া, সেরকম গরম নেই। এখন বাজে 3টে বেজে গেছে, তো তাতেও আমাদের কিন্তু কোনো কষ্ট হচ্ছে না। এই নিচে যে বালি, এই বালি কিন্তু ঠান্ডাই আছে, গরম হয়নি। লাল হলুদ পতাকা নিচে, আন্দামানে এরকম পতাকা দেখা যায়। স্পিড বোট দূরে, ওই দেখুন অনেকে স্পিড বোটে মজা নিচ্ছে। ওয়াটার অ্যাক্টিভিটিস এখানে স্পিড বোটের আছে। আপনারা বিশাখাপত্তনম এলে অবশ্যই ঋষিকোণা বিচে আসবেন। এটা সি স্কুটার, এখানে ওয়াটার অ্যাক্টিভিটিস করা যায় এই বিচে। সমুদ্র বীচ থাকবে আর ডাব থাকবে না, তা তো হয় না। कितना करके? हाँ 60 60 40 40 ये सब 40। एक दो अच्छा ডাব 40 টাকা। দেখা যাক একটা ডাব নিয়ে দেখি কেমন হয়। ডাব 40 টাকায়, ডাবটা বেশ ভালোই আছে। এবং অন্যান্য বিচের তুলনায় এটার দাম কমই আছে। মনে হচ্ছে যেন আন্দামান এসে গেছি। এইসব অ্যামিউজমেন্টও রয়েছে, মানে এক কথায় অনেকটা আন্দামান লাইক ফিলস হচ্ছে। আর বিচ হিসেবে সত্যি সুন্দর, উপভোগ্য, সময় বেশ কেটে যাবে। বেশি ভুট্টারি দোকান, আর এই দিকটা পার্কিং, আমাদের গাড়িটা এদিকেই রেখেছি। এদিকে রেস্টুরেন্ট রয়েছে অনেকগুলো, খুব পরিবেশ সুন্দর করে দিয়েছে, ভালো। এই জায়গাগুলো সবটাই বাঁধানো আছে, তাতে মাটির রাস্তা নয়। এবং পরপর এখানে রেস্টুরেন্ট আছে, কাজে স্নান করে যদি কেউ লাঞ্চ করতে চান। আর রয়েছে একটা চিলড্রেন পার্ক। এই ঋষিকোণা বা ঋষিকোণা বীচকে পিছনে ফেলে আমরা এগিয়ে চললাম কৈলাসগিরির উদ্দেশ্যে। আরকে বীচ থেকে কৈলাসগিরি টেম্পল 8 কিলোমিটার। কৈলাসগিরি উপরে মন্দির উঠতে যাচ্ছি পাহাড়ের ওপর। এখানে প্রথমে এন্ট্রি ফি লাগে মন্দিরের জন্য 10 টাকা করে পাহাড়ের, তারপর রোপওয়ে ওপরে। এখানে থেকে 10 টাকা করে টিকিট করতে হবে। एंट्री टिकट 10 रुपया। इसके बाद रोपवे ऊपरे কিছুটা উঠে এইখানে রোপওয়ের টিকিট। রোপওয়ে ওঠার জন্য আলাদা 150 টাকা করে টিকিট লাগলো, 150 টাকা। এবার উপরে উঠি, এখানে উপরে উঠতে হবে টিকিটটা নিয়ে 150 টাকা আপ অ্যান্ড ডাউন। লাইন পড়েছে বেশ ভালোই। রোপওয়ে ওঠার এই একটা করে কার আসছে,
কেবল কার আসছে আর ফ্যামিলি অনুযায়ী তোলা হচ্ছে। 375 মিটার উপরে উঠতে হবে, ওখানে একটা পার্ক আছে, পার্কটা কিন্তু 5টা থেকে 7:30 অবধি খোলা। এই হলো আমরা কৈলাসগিরি রোপওয়েতে উঠলাম। কেবল কার এটা 6 জন ধরে, তো আমরা 3 জন ছিলাম আর 2 জন, মোট 5 জন উঠেছে এই রোপওয়েটায়, এই কেবল কারে। উপরে চলে এলাম, আসলেই আপনার মন আকর্ষণ করবে এই শিব পার্বতীর মূর্তি। মনে হচ্ছে না আকাশে ওনারা রয়েছেন, ঠিক সেরকম সূর্যাস্তের সময় পেঁজা তুলো, আকাশটা অদ্ভুত সেজেছে। এই পার্কের অন্যতম অ্যামিউজমেন্ট আকর্ষণ হচ্ছে এই টয় ট্রেন, আপনারা চাপতে পারেন। আমি অবশ্য উঠিনি। ট্রেনের ভিতরটা কেমন হয় তার জন্য একটু ছবি তুললাম আপনাদের দেখানোর জন্য। বাসের মতন সিট, নেমে এলাম, ছেড়ে দিল। কৈলাসগিরি পার্ক দেখা শেষ হলো। আপনাদের সকলকে অনুরোধ করব যে সন্ধ্যেবেলার দিকে এখানে আসবেন, তাহলে রোপওয়ে থেকে শহরটা সন্ধ্যাকালীন দৃশ্য দেখতে পারবেন। যদি আপনাদের হাতে সময় কম থাকে এবং খুব এনার্জিও থাকে তাহলে, এবং ধরুন সকালবেলায় খুব বেরিয়েছেন কিন্তু এনার্জি যদি আছে, তাহলে সন্ধ্যেবেলায় ওই এয়ারফ্রাইট মিউজিয়াম এবং কুরচেরা সাবমেরিন মিউজিয়ামটা দেখে নিন আরকে বিচের কাছে। এটা 8:30 অবধি খোলা থাকে। আমি যেহেতু 3 রাত্রি 4 দিনে ছিলাম, তাই আমি একটু রয়েছে দেখেছি, এবং এইখানকার এই দুটো মিউজিয়াম দেখার ভিডিও আমি আমার প্রথম পর্বে দেখেছি। যারা দেখেন একটু দেখে নেবেন। বিচ বা স্টেশনের কাছে আপনি তো থাকতেই পারেন, তো আমি ছিলাম একটা হোমস্টেতে। দেখুন, নভোটেল হোটেলের পাশ দিয়ে যে রাস্তাটা গেছে ওখানে, ওটাই নৌরেজি রোড, এখানে আপনি পাবেন এই হোমস্টে। এই ফিল লাইক হোমে পুরো বাড়ির মতন এখানে আমি ছিলাম। এর অ্যাড্রেসটা আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দিচ্ছি। নৌরেজি রোডে, মহারানীপেটা। ভাইজ্যাক ভ্রমণের দ্বিতীয় দিন আমার শেষ হলো দেখা। আপনারা সঙ্গে থাকুন টিকেসি টেক্সে, দেখতে থাকুন টিকেসি টেক্স, লাইক করুন, শেয়ার করুন এবং অবশ্যই একটু সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ধন্যবাদ।